পরে গ্র্যাজুয়েশন দিচ্ছি, মাস্টার ডিগ্রিও দিচ্ছি, সেখানে আমরা 60 জন স্টুডেন্ট ভর্তি করাই। আমরা তাদেরকে হেলথ সেক্টরের জন্য ভবিষ্যতে যাতে হেলথ সেক্টরে দক্ষ জনশক্তি, বিশেষ করে ম্যানেজার এবং হেলথ সেক্টরের পলিসিতে কন্ট্রিবিউট করতে পারে, এই জায়গাগুলোতে আমরা কাজ করি। ডাক্তার ইসলামের কাছে একটু জানতে চাইব, দরিদ্র জনগোষ্ঠী যারা আছেন, দরিদ্র জনগোষ্ঠী এবং বঞ্চিত বলবো আমরা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পকেট আছেন, সেই সব মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আসলে কি করা যায়? সার্বজনীন স্বাস্থ্যসেবা তো কোনো একটি নির্দিষ্ট এলাকার মানুষকে দিলে হবে না, সমস্ত বাংলাদেশের প্রতিটা নাগরিককে দিতে হবে। তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখনকার যে অবস্থা, সরকারি স্বাস্থ্য ইনস্টিটিউট বা বেসরকারি স্বাস্থ্য ইনস্টিটিউট, তারা কি তৈরি বা উপযুক্ত কিনা? আমার মনে হয় যে এখন যে সরকারি অবকাঠামো আছে এর মধ্যেও যদি আমরা একটু সামান্য মানে অ্যাডজাস্ট করলে পরে এর মধ্যে দিয়েও যথেষ্ট ভালো কাজ করা সম্ভব। যেমন আমি একটু আগে বলছিলাম যে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি। এখন এইটা ধরেন একজন ধনী মানুষের জন্য সে পকেট থেকে একটা অসুখ বিসুখে 500 টাকা বের করে ফেললে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা দরিদ্র মানুষকে যখন একটা সাধারণ জর্জারিতে 500 টাকা ধার কর্য করতে হয়, তার জন্য কিন্তু এটা দারিদ্র্য সীমার নিচে তাকে টেনে ধরে অথবা এরকম। তো সরকারের তো প্রায় শতাধিক বিভিন্ন রকমের সোশ্যাল প্রোটেকশন স্কিম আছে। আমি ইভেন নতুন কোনো স্কিমের কথাও বলবো না। যেমন আপনারা জানেন যে একটা মানুষের যখন যক্ষ্মা রোগ ধরা পড়ে, সরকার তার বাড়িতে প্রতিদিন সকালে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে তাকে ওষুধ খাইয়ে দিয়ে আসে। কেন? যে এর একটা সামাজিক মূল্য অনেক বেশি, এর চেয়ে তাকে বাড়িতে আমি 9 মাস ওষুধ খাওয়াই প্রতিদিন গিয়ে, সেটাও আমার জন্য কস্ট ইফেক্টিভ বা সমাজের জন্য এটা ভালো। ঠিক একইভাবে আমাদের এখন বুঝতে হবে যে সবচেয়ে বেশি আয় চলে যাচ্ছে কোন দিকে। যেমন ধরেন এখন আমরা বলি যে যেগুলোকে নন কমিউনিকেবল বা যেগুলো অনেক দীর্ঘমেয়াদী রোগ, যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা একটা কিডনির রোগ, এগুলো যখন একটা দরিদ্র পরিবারে হয় সে অল্প কয়েকদিন চিকিৎসা করে আর করাতে পারে না, কারণ এই যে প্রতি মাসে 2-3 হাজার টাকা 5-7 হাজার টাকার ওষুধ লাগবে সেগুলো সে পারে না। তো এখন ওগুলোতেই কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা অনেক বেশি হচ্ছে। আমরা যদি উচ্চ রক্তচাপের ওষুধগুলো দিয়ে দেই, একটু ডায়াবেটিসের ওষুধগুলো দিয়ে দেই, যাদের ক্রনিক একটা কিডনির রোগ অথবা অন্য কোনো রোগ ব্যাধি আছে, অর্থাৎ ক্রনিক রোগের রোগীদের যাদের অনেক বেশি পয়সা খরচ হয়, ধনীদেরকে না দেন, কিন্তু দুটো দরিদ্র সেগমেন্টকে যদি ওইভাবে আমরা কভার করতে পারি, তার মূল প্রেসক্রিপশনটা একজন ডাক্তারই করে দেবে, কিন্তু তার ওষুধের সাপ্লাইটা তার বাড়ির দোরগোড়ার থেকে সে পেয়ে যাবে। তাহলে কিন্তু আমি মনে করি যে খুব এই আগামী যে স্বাস্থ্য কর্মসূচি নামছে, ওইখানেই যদি এনসিডির ব্যানারে এই মানে ধারণাটা রাখা হয়, বাস্তবায়িত করা হয়, তাহলে কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক কমে যাবে। এবং স্বাস্থ্য বীমা যদি আমরা খুব সহসা চালু করতে নাও পারি, এই জাতীয় 2-3টা স্কিম যদি আমরা নিতে পারি, আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমিয়ে ফেলা সম্ভব। এই ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর অনেক ভূমিকা থাকে, সরকারের পলিসি নির্ধারণ বা বাস্তবায়নের ক্ষেত্রে তারা অনেক সহযোগিতা দিয়ে থাকে। বর্তমানে দাতা সংস্থা এবং সরকার যেভাবে কাজ করছে, সেখানে কি আপনি কোনো বিশেষ ক্ষেত্র দেখেন? উন্নয়ন সহযোগীরা এই যে আমাদের স্বাস্থ্য খাতে যে কর্মসূচিটা আসছে, এই কর্মসূচিতে তারা এখন বলছে যে ডিএলআই, অর্থাৎ একটা সূচক অর্জিত হলে, একটা জিনিস আমরা অ্যাচিভ করলে, তখন তারা অর্থটাকে ডিসবার্স করবে। তো আমি মনে করি যে এই জাতীয় কিছু, অর্থাৎ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি 2-3টা এরকম সূচক এই কর্মসূচির মধ্যে ধরে দেয়, যে আমি দরিদ্র জনগোষ্ঠী এবং হতদরিদ্র এই দুটো সেগমেন্টকে আমি নন কমিউনিকেবল ডিজিজের ওষুধ দেব, অসংক্রামক ব্যাধি যেটা, বা অসংক্রামক ব্যাধির জন্য আমি ওষুধ দেব, এই স্কিমটা আমি যদি মাঠে চালু করতে পারি, দাতা সংস্থাদের উচিত হবে একটা অ্যামাউন্ট সেখানে দিয়ে দেয়া। ঠিক একইভাবে আজকে যদি ওই একটা ইন্ডিকেটর যদি হয় যে আমি বীমার ধারণাটাকে এখানে প্রসারিত করলাম, তাহলে এই জিনিসটা একটা ডিসবার্সমেন্ট সে পাবে। অর্থাৎ উন্নয়ন সহযোগীদেরকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যে সূচকগুলো আছে, ওই ভিত্তিক যদি ডিসবার্সমেন্ট এবং এই ইন্ডিকেটরগুলো যদি তারা মেনে নেয়, তাহলে কিন্তু সরকারের দিক থেকেও একটা প্রণোদনা থাকবে, তাদেরও কিন্তু দায়িত্ব পালন হয়। তো কাজে আমার সুপারিশ হবে যে উন্নয়ন সহযোগীরা যেন এই ডিএলআই এর মধ্যে যেন সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার এলিমেন্টগুলোকে অবশ্যই সংযোজিত করে। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে যদি আমরা তুলনা করি, আমাদের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ অনেক কম।
আমাদের স্বাস্থ্য খাতের পরিকল্পনা নির্ধারিত সময়ে পরপরই হতে থাকে, আপনি অনেক সময় হয়তো অনেক কিছুতে জড়িত থাকবেন, আপনার কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে আমরা সার্বজনীন স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণে সামনে কি 2টো বা 3টি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারি সরকারকে সহযোগিতা করার জন্য? বাজেট শেয়ার যেটা হেলথ সেক্টরে যেটা, সেটা এখন এই বছরে যেটা সেটা হলো 5.14 ভাগের মতো, যেটা গত বছরগুলোতে আমরা দেখেছি যে গত 2000 সাল থেকে এটা ক্রমাগতভাবে কমে আসছিল, এই বছরে একটু বাড়ছে। এই বছরের আগের বছরে ছিল এটা 4.3%, এই বছর একটু বাড়ছে। এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাজেট বাড়িয়ে কিন্তু সমাধান খুব বেশি হবে সেটা না। আমাদের যে ইনভেস্টমেন্ট বলবো আমরা হেলথ সেক্টরে গভর্নমেন্ট যেটা খরচ করছে সেটা ইনভেস্টমেন্ট বলবো, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা কোয়ালিটি ইনভেস্টমেন্ট হতে হবে। সেটা যদি লিকেজ হয়ে যায়, খায়রুল ভাই যেরকম বললেন যে এটা যে এই ওষুধের লিকেজটা বন্ধ হয়েছে, লাল সবুজ মোড়ক হওয়াতে এটা বন্ধ হয়েছে, প্রতিষ্ঠানগুলো আছে, হসপিটালগুলো আছে, সেখানে কোয়ালিটি ইনভেস্টমেন্ট করতে হবে যাতে সেটার এফিসিয়েন্সিটা বাড়ে। সাথে সাথে আমাদের প্রাইভেট সেক্টরে যেহেতু প্রচুর রোগী যায় এবং বেশিরভাগ রোগী প্রাইভেট সেক্টরে ট্রিটমেন্ট নিচ্ছে, বিশেষ করে এই আউটপেশেন্ট যারা আর কি, হ্যাঁ, সেখানে একটা অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা করতে হবে। ফিজিশিয়ানরা ঠিকমতো কোয়ালিটি কেয়ারের ভিতরে যেমন মেডিকেল কেয়ারের কোয়ালিটি আছে, নন মেডিকেল কেয়ারের কিন্তু একটা আছে যে তাদের সাথে ঠিকমতো ব্যবহারটা করা, হাসি মুখে বলা, সার্বিকভাবে বলা। সার্বজনীন স্বাস্থ্যসেবা আগামী কয়েক বছরে সুনিশ্চিতকরণ করতে হয়, সেই বিষয়ে আপনার শেষ কোনো প্রস্তাবনা আছে কিনা? আগামী যে স্বাস্থ্য কর্মসূচি যেটা নামতে যাচ্ছে, যেটা প্রায় চূড়ান্ত পর্যায়ে অপারেশনাল প্ল্যান হচ্ছে, এই জায়গাটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। ওই জন্য কিছু উদ্ভাবনী ভালো কর্মসূচি, যেমন আমি 1-2টো ধারণা দিলাম, এরকম সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বীমা, তারপরে হচ্ছে এই যে সামাজিক সুরক্ষার জন্য, অসংক্রামক ব্যাধির জন্য হতদরিদ্রের ব্যয় বাড়ানো, এই জাতীয় কিছু কর্মকাণ্ড যদি নেওয়া যায়, এবং সর্বোপরি এই যে মানে নগর স্বাস্থ্যের মধ্যে যে একটা প্রাথমিক স্বাস্থ্যে যে একটা গ্যাপ রয়ে গেছে, এটা যদি খুব দ্রুত ফিল ইন করা যায়, আমার ধারণা যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কিছু চমৎকার প্রকল্প প্রস্তাবনা, একটা উদ্ভাবনী প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করতে পারে এই আগামী কর্মসূচিতে, অর্থায়নের দিক থেকে আমার মনে হয় না যে অর্থ মন্ত্রণালয় কোনো প্রতিবন্ধকতা হবে। তারা ভালো কোয়ালিটি প্রপোজাল পেলে দে আর অলওয়েজ রেডি টু ফাইন্যান্স। কাজে এখানে স্বাস্থ্য খাতের একটু এগিয়ে আসা এবং নেতৃত্ব প্রদর্শনের একটা দরকার রয়েছে বলে আমি মনে করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, সার্বজনীন স্বাস্থ্য সেবা এবং এর সুনিশ্চিতকরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা জানি বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন সূচকের ক্ষেত্রে দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে মডেল, সেটা পৃথিবীর অনেক দেশে প্রশংসিত হয়েছে। আমাদের আলোচকবৃন্দরা সুনির্দিষ্টভাবেই বললেন যে আমাদের যে সামনে স্বাস্থ্য কর্মসূচি আসছে, সেখানে আমাদেরকে নির্দিষ্ট প্রকল্প রাখতে হবে যার মাধ্যমে আমাদের দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীকে সার্বিক স্বাস্থ্যসেবার মধ্যে নিয়ে আসা যায়। সেই ক্ষেত্রে সরকারের নেতৃত্বের সাথে সাথে বেসরকারি খাত এবং অন্যান্য যারা কাজ করে থাকেন, উন্নয়ন সহযোগী, সবাইকে একসাথে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন। আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয়ে আপনাদের সাথে সামনে আরও কথা বলবো। অসংখ্য ধন্যবাদ।